আমি মোহাম্মদ রায়হানুদ্দিন, সহকারী শিক্ষক গণিত, কাকমারি মাধ্যমিক বিদ্যালয়। কাকমারি মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন শ্রেণী কার্যক্রম থেকে আমি সকল শিক্ষার্থীবৃন্দকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয় নিয়ে একটু আলোচনা করব। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে। দেখো, আমার হাতে একটি বই দেখতে পাচ্ছ, নবম দশম শ্রেণীর বিজ্ঞান বই। তো এই বইয়ের তল সম্পর্কে তোমাদের অবশ্যই ধারণা আছে, তারপরেও আমি আবারও একটু বলি যে বইয়ের 6টা পিঠ আছে, মোট 6টা পিঠ। এই প্রত্যেকটা পিঠকে বলা হয় তল। তার মানে একটা বস্তুর যে কয়টা পিঠ থাকবে সে কয়টা তল। তো এই তলটা দেখো একটা আয়তকার তল। তো এই তল আমি যদি বইটা টেবিলের উপরে রাখি তাহলে সে কিছু জায়গা জুড়ে থাকবে। এখন কতটুকু জায়গা জুড়ে থাকবে এটাকে আমরা কি বলতে পারি? পরিমাপ। তো আজকে আমাদের পাঠের বিষয় পরিমাপ। তো আমরা যখন পরিমাপ করতে যাব, আমাদের চারপাশে বিভিন্ন বস্তু আছে। আমরা যে বস্তুগুলো ব্যবহার করি অধিকাংশই আয়তকার বস্তু। এখন একটা বস্তু আয়তকার কিভাবে বুঝবো? যে যদি দেখি ওই বস্তুটার তল, যে কোনো একটা তল একটা আয়তক্ষেত্র, বা তলগুলো প্রত্যেকটা তল, দেখো এই পাশের তলটাও এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র, তাহলে এই বস্তুটা একটা আয়তকার ঘনবস্তু। তো আমরা যে ঘরে বসবাস করি অধিকাংশ ঘরই আয়তকার। তো জানালা, দরজা, অধিকাংশ জিনিসই কিন্তু আয়তকার। তো এই বস্তুর তল সম্পর্কে আমরা আরও একটু ধারণা নেব যে আমি যদি এই বইটা টেবিলের উপর রাখি তাহলে টেবিলে আসলে সে কতটুকু জায়গা জুড়ে থাকছে এটা আমরা একটু হিসাব করব। তো যদি এই হিসাবটা করতে যাই তাহলে আমাদের একটু মাত্রা সম্পর্কে ধারণা নিতে হবে। মাত্রা, দেখো এই তলটা লম্বা কতটুকু আর কতটুকু চওড়া যদি আমি জানতে পারি তাহলে এই মাত্রা দুইটা, এই দুইটা আছে মাত্রা, একটা আছে লম্বা আর একটা আছে চওড়া। এই দুইটা আমি যদি জানতে পারি তাহলে ওই দুইটা মাত্রা, যে লম্বা কতটুকু আর চওড়া কতটুকু, এই দুইটা যদি গুণ করে দিই তাহলে এই বইটা টেবিলের কতটুকু জায়গা জুড়ে থাকবে সেটা বের হয়ে যাবে। যেমন আমরা এখন একটু ধরে নিই, মনে করি বইটা 5 মিটার লম্বা, মানে দৈর্ঘ্য 5 মিটার এই তলটা, আর 3 মিটার প্রস্থ আছে 3 মিটার। তার মানে বইটা চওড়া হচ্ছে 3 মিটার। এক্ষেত্রে তাহলে বইটা কতটুকু জায়গা জুড়ে থাকবে সেটা বের হবে 5 গুণ 3 বর্গমিটার ইকুয়াল টু 15 বর্গমিটার। এই যে কতটুকু জায়গা জুড়ে আছে এটাকে বলা হয় ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল শব্দটা আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করছি? যে একটা জিনিসকে আমি যদি রাখি সে কতটুকু জায়গা জুড়ে থাকবে, যতটুকু জায়গা জুড়ে থাকবে ওই জায়গাটুকু হবে ওই বস্তুটার একটা তলের ক্ষেত্রফল। এখন দেখো, আমি যদি এই বইটার কয়টা মাত্রা আছে, মানে এই বস্তুটার কয়টা মাত্রা আছে একটু হিসাব করি বা জানতে চাই, তাহলে দেখো বইটার দৈর্ঘ্য আছে, বইটার প্রস্থ আছে,
আর বইটা কতটুকু উঁচু এটাও আমি মাপতে পারবো। মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তাহলে একটা বইয়ের বা একটা বস্তুর মাত্রা আছে তিনটা: দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। তো এই বইটা আমি যদি রাখি টেবিলের উপরে, সে কিন্তু শুধু টেবিলের জায়গা দখল করছে না, সে কিছু খালি জায়গাও দখল করছে, তাই না? বা আমি যদি একটা টেবিল একটা ঘরের ভিতরে রাখি, সে কিন্তু মেঝে ছাড়াও উপরে কিছু খালি জায়গা দখল করে। এখন আমি যদি জানতে চাই যে এই বইটা কতটুকু জায়গা দখল করে আছে, সেক্ষেত্রে আমি কি করব? যে আমার জানতে হবে বইটার দৈর্ঘ্য, বইটার প্রস্থ এবং বইটার উচ্চতা। আমি যদি এই তিনটা মাত্রা মেপে ফেলতে পারি, তাহলে ওই তিনটা মাত্রা যদি গুণ করে দিই, তাহলে এই বইটা কতটুকু জায়গা জুড়ে আছে সেটা বের হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি ধরে নিলাম বইটার উচ্চতা 1 মিটার। তো সেক্ষেত্রে দেখো বইটা কতটুকু জায়গা জুড়ে থাকবে যদি আমি বের করতে চাই, সেক্ষেত্রে আমি কি করব? 5 গুণ 3 গুণ 1 ঘন মিটার = 15 ঘন মিটার। এই যে বইটা যতটুকু জায়গা জুড়ে থাকে, এই জায়গাকে বলা হয় বইয়ের আয়তন। তাহলে একটা বস্তুর আয়তন যদি বের করতে যাই, আয়তকার ঘনবস্তু বা আয়তকার বস্তুর আয়তন যদি আমি বের করতে চাই, তাহলে আমার কি কি জানা লাগবে? ওই বস্তুটার দৈর্ঘ্য জানতে হবে, প্রস্থ জানতে হবে এবং উচ্চতা জানতে হবে। এই তিনটা মাত্রা যখন গুণ করে দেব, তখন বস্তুটার আয়তন বের হয়ে যাবে। আর একটা তলের ক্ষেত্রফল যদি আমি বের করতে চাই, আয়তকার তলের, তাহলে সেখানে আমার কি জানতে হবে? তলটার দৈর্ঘ্য জানতে হবে, প্রস্থ জানতে হবে। এই দুইটা গুণ করে দিলে আমাদের ক্ষেত্রফল বের হয়ে যাবে। তো এখন আমরা একটু আয়তকার তল নিয়ে আরও একটু আলোচনা করব। এটি একটি আয়তক্ষেত্র। আমরা ধরে নিলাম এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x, প্রস্থ y। তাহলে এটাও x, এটা y। এখান থেকে আমরা যদি এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে কি বলবো? x × y। এখন দেখো, এটা আমরা একটু আগেই দেখলাম। এখন আমরা একটু পরিসীমা নিয়ে আলোচনা করব। পরিসীমা, সীমা শব্দটার সাথে সবাই পরিচিত। যেমন আমার যদি এক টুকরা জমি থাকে, অবশ্যই তার একটা বাউন্ডারি বা জমির আইল থাকবে। ওই আইলটা হচ্ছে সীমা। আর পরিসীমা মানে ওই জমিটার যতগুলো আইল থাকবে সবগুলো মেপে নিয়ে যদি আমি যোগ করে দিই, তাহলে পরিসীমাটা বের হয়ে যায়। অথবা জমি আমার নেই, আমি ওইভাবে চিন্তা না করে এইভাবে চিন্তা করতে পারি, আমি যেই ঘরটার ভিতরে আছি ওই ঘরের 4টা দেয়াল আছে। এই 4টা দেয়াল কতটুকু লম্বা আমি স্কেল দিয়ে মেপে ফেলতে পারবো। মেপে ফেলে যদি ওই 4টা দেয়াল যোগ করে দিই, তাহলে আমার পরিসীমাটা বের হয়ে যাবে ওই ঘরের। যেমন আমি যদি এই বইটার এই তলটার পরিসীমা বের করতে চাই, তাহলে আমার এই পাশটা কতটুকু লম্বা, এই পাশটা কতটুকু লম্বা, এই পাশটুকু কতটুকু লম্বা, আর এই পাশটুকু কতটুকু লম্বা, এই 4টা মাত্রা আমার মেপে নিতে হবে। মেপে নেওয়ার পর আমি যোগ করে দেব, তাহলে এই বইয়ের এই তলটার পরিসীমা বের হয়ে যাবে। এখন আমি এই আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে চাচ্ছি,
তাহলে পরিসীমা সমান আমি কি বলতে পারি, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই, পর্যায়ক্রমে চারটা বাহু যোগ করছি, তাহলে 2x প্লাস 2y ইজ ইকাল টু 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটাকে আমরা সরাসরি পরিসীমার সূত্র হিসেবে ব্যবহার করব। তাহলে পরিসীমার সূত্রটা কোথা থেকে আসলে যে কোনো তলের পরিসীমা, যদি একটা ত্রিভুজ হয় তার পরিসীমা আমি যদি বের করতে যাই, তাহলে ত্রিভুজের যেহেতু তিনটা বাহু আছে বা তিনটা ধার আছে, ওই তিনটা বাহু যোগ করে দিলেই ত্রিভুজটার পরিসীমা বের হয়ে যাবে। যদি আমি একটা পঞ্চভুজের পরিসীমা বের করতে চাই, তাহলে ওর পাঁচটা ধার আছে বা পাঁচটা বাহু আছে, ওই পাঁচটা বাহু যোগ করে দিলেই পরিসীমাটা বের হয়ে যাবে। এখন আসো কর্ণ। একটা তলের কর্ণ বা আয়তক্ষেত্রের কর্ণ আমি দেখতে চাই, বা তল কর্ণ সম্পর্কে একটু ধারণা নিব। দেখো, এই আয়তক্ষেত্রের চারটা শীর্ষ আছে। তো আমি যদি এই কোণার থেকে এই কোণা পর্যন্ত মাপলে দেখো একটা রেখা হচ্ছে, অবশ্যই একটা মাপ পাবো। আবার ঠিক একইভাবে এই কোণার থেকে এই কোণা, বিপরীত কোণা, যেই কোণা হিসাব করব তার বিপরীত কোণা পর্যন্ত যদি আমি মাপি বা একটা দড়ি টাঙিয়ে দিই, তাহলে যে মাপটা পাবো ওইটাই হবে এই তলের কর্ণ। তাহলে আমি এই আয়তক্ষেত্রের কর্ণ কোনটাকে বলবো? অবশ্যই এসি। এখন এসির মানটা আমি বের করতে চাই। তো দেখো, এসির মান যদি আমি বের করতে চাই, কি পদ্ধতি এখানে প্রয়োগ করব? এখানে মনে করি এগুলা নেই, শুধু এই অংশটা আছে। এটা একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস নামক একজন মহান গণিতবিদ একটা উপপাদ্য তৈরি করে দিয়ে গিয়েছেন, যেটা আমরা প্রয়োগ করি হরহামেশাই। পিথাগোরাসের উপপাদ্যটা এরকম: লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, বা অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন তাহলে সমকোণী ত্রিভুজে লম্ব, ভূমি, অতিভুজ আমাকে চিনতে হবে। তো অতিভুজ তো আমরা জানি যে সমকোণের বিপরীত বাহু, এটা হচ্ছে অতিভুজ। আর লম্বভূমি দেখার উপর নির্ভর করবে। এটা যদি ভূমি হয় তাহলে এটা লম্ব, আর এটা লম্ব হলে এটা ভূমি। যা আমি কোন কোণের সাপেক্ষে দেখছি বা কিভাবে দেখছি তার উপর নির্ভর করবে। যদি আমি চিত্রটা উল্টিয়ে নিই তাহলে বিসিটা হয়ে যাবে ভূমি। এখন তাহলে আমরা বলতে পারি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তো এখান থেকে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বা এসি ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আবার আমরা দেখছি এই ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে এসিটা অতিভুজ, কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি ছিল? অবশ্যই কর্ণ ছিল। তাহলে আমি কি বলতে পারি? কর্ণ ইজ ইকুয়াল টু এক্স কি ছিল? দৈর্ঘ্য, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস ওয়াই ছিল প্রস্থ। তাহলে আয়তের কর্ণ নির্ণয়ের সূত্র হিসেবে এটাকে আমরা ব্যবহার করি। দেখো, আয়তক্ষেত্রের কর্ণ নির্ণয় করতে যে আমরা কিন্তু পিথাগোরাসের উপপাদ্যটা প্রয়োগ করছি, এটা একটু মাথায় রাখতে হবে। তো এই আয়তক্ষেত্রের সাধারণত এই তিনটা সূত্রে আমাদের প্রয়োগ করা লাগে। একটা হচ্ছে ক্ষেত্রফল, পরিসীমা এবং কর্ণের দৈর্ঘ্য। এখন আসো বর্গ।
বর্গ অবশ্যই সবাই চেনো। আমার হাতে একটা বস্তু দেখো, এই পিঠটা, এটা রুবিক্স কিউব, যদিও কালার নেই, এর 6টা পিঠ আছে। দেখো প্রত্যেকটা পিঠ এর এর মাত্রাগুলো দৈর্ঘ্য প্রস্থ আলাদাভাবে বলার সুযোগ নেই, কারণ প্রত্যেকটা মাপ সমান। তার মানে দৈর্ঘ্যও যা প্রস্থও তাই। যদি কোনো তলের দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হয়ে যায়, সেই তলটাকে বলি আমরা বর্গাকার তল বা বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্র কখন বলবো? যখন একটা আয়তের দৈর্ঘ্য প্রস্থ সমান হয়ে যায়। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রে একইভাবে এই 3টা সূত্রই আমাদের প্রয়োগ করা লাগে। তো আমরা একটু যদি দেখি, এটা একটা বর্গক্ষেত্র মনে করি, এর বাহুর দৈর্ঘ্য x, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই x হবে। এখন দেখো তাহলে ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন দৈর্ঘ্য প্রস্থ দুইটাই তো সমান, সেক্ষেত্রে আমি বলতে পারি x ইন্টু এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, মানে বাহুর দৈর্ঘ্য এর স্কোয়ার। এখন যদি পরিসীমা বের করতে চাই, সেক্ষেত্রে কি আসবে? দেখো 4 বাহুর যোগফল, এখানে তো 4টা বাহুই সমান, তাহলে 4টা বাহু যোগ করলাম। সেক্ষেত্রে আমি বলতে পারি 4 গুণ বাহুর দৈর্ঘ্য। এবার আসো কর্ণ। কর্ণটা আবারও দেখো একই কথা, কর্ণ দিয়ে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে, যেই সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে কর্ণ। তাহলে আমি আবারও যদি একই কাজ করছি, দেখো 2টা এক্স স্কোয়ার, তাহলে এসি ইকুয়াল টু রুট ওভার 2 ইন্টু এক্স স্কোয়ার, অ্যান্ড 2 এর রুট করলে 2ই থাকে, আর এক্স স্কোয়ারের এক্স। সেক্ষেত্রে কর্ণ সমান কি বলতে পারি? √2 গুণ বাহুর দৈর্ঘ্য। তো বর্গক্ষেত্র সম্পর্কেও এই 3টা বিষয়কে আমরা সূত্র হিসেবে ব্যবহার করব। এখন আমরা একটু সমস্যা সমাধানের দিকে যাই। অনুশীলনীর 10 নম্বর প্রশ্নটা আমরা একটু যদি দেখি, প্রশ্নটা আমি একটু বোর্ডে উঠাচ্ছি। তো দেখো এখানে বলছে একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার, পুকুরের পাড়ের বিস্তার
3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল কত? তো আমরা প্রশ্নটার একটু সমাধানের দিকে যাই। পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার, পুকুর পাড়ের বিস্তার 3 মিটার। পুকুর পাড়ের বিস্তার 3 মিটার মানে কি? পাড় 3 মিটার চওড়া। তো আমরা যদি একটু পুকুরটা তৈরি করার চেষ্টা করি সেক্ষেত্রে চিত্রটা কেমন হয় একটু দেখো। এটা হচ্ছে আমাদের সেই পুকুর যার দৈর্ঘ্য 60 মিটার আর প্রস্থ 40 মিটার। এখন পুকুরের পাড় পুকুরের ভিতরে থাকবে নাকি বাইরে থাকবে? অবশ্যই পাড়টা সবসময় পুকুরের বাইরের দিকে থাকে। এখন বলছে পাড়ের বিস্তার 3 মিটার মানে কি? পুকুরের চারিপাশে 3 মিটার চওড়া পাড় আছে। তো সেক্ষেত্রে আমরা পাড়টা যদি আঁকার চেষ্টা করি, তাহলে দেখো একটু বড় হয়ে গেছে। পাড় সহ যখন আমি বলছি তখন অবশ্যই এই ক্ষেত্রটা একটু বেশি জায়গা নিচ্ছে। এখন আমি যদি এই পুরো জায়গার থেকে পুকুরটাকে বাদ দিয়ে দিই তাহলে কি বের হবে? অবশ্যই পাড়। তাহলে আমি এখন যে কাজটা করব, পুকুরের ক্ষেত্রফল বের করব আর পাড় সহ পুকুরের ক্ষেত্রফল বের করব। এরপর আমি যদি পাড় সহ ক্ষেত্রফল থেকে পুকুরকে বাদ দিয়ে দিই তাহলে অবশ্যই পাড় থাকছে। তো এখন পুকুরের ক্ষেত্রফল আমি কিভাবে বের করব? দৈর্ঘ্য গুণ প্রস্থ। সেটা কত হবে? 60 গুণ 40 2400 বর্গমিটার। এখন দেখো পাড় সহ যদি আমি ক্ষেত্রফল বের করতে যাই তখন কি হচ্ছে, এই যে 60 মিটার এবার কিন্তু আর 60 মিটার থাকছে না। কারণ এই পাড়ের কারণে 3 মিটার বেড়ে গিয়েছে, এই পাড়ের কারণে 3 মিটার বেড়ে গিয়েছে। তাহলে পাড় সহ দৈর্ঘ্যটা কত হচ্ছে? দুই দিকেই 3 3 বেড়েছে মানে 60 যোগ 6 66। একইভাবে প্রস্থটা দেখো, এদিকেও 3 মিটার বেড়েছে, এদিকেও 3 মিটার বেড়েছে। আগে ছিল 40, এদিকেও 3 বেড়েছে, এদিকেও 3 বেড়েছে, তাহলে বেড়ে কত হচ্ছে? 46। এখন পাড় সহ তাহলে ক্ষেত্রফলটা কত হবে? 66 গুণ 46। তো সেক্ষেত্রে 66 গুণ 46 3036। এখন আমি যদি এটার থেকে এটা বাদ দিয়ে দিই, পাড় সহ ক্ষেত্রফল থেকে পুকুরকে বাদ দিয়ে দিলে পাড় থাকবে, সেক্ষেত্রে হবে 636। তো আমরা এবার একটু ক্যালকুলেশনটা দেখি। দেয়া আছে পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার,
অতএব পুকুরের ক্ষেত্রফল 60 গুণ 40 বর্গমিটার ইকুয়াল টু 2400 বর্গমিটার। পাড় সহ পুকুরের দৈর্ঘ্য 60 যোগ যে কথাগুলো এতক্ষণ বললাম সেগুলো এবার লিখছি। আশা করি বুঝতে পেরেছো সবাই। পাড় সহ পুকুরের প্রস্থ অতএব পাড় সহ পুকুরের ক্ষেত্রফল 66 গুণ 46 বর্গ 36 বর্গমিটার। অতএব পাড়ের ক্ষেত্রফল 3036 বিয়োগ 2400 বর্গমিটার 636 বর্গমিটার। অতএব নির্ণেয় পাড়ের ক্ষেত্রফল 636 বর্গমিটার। আশা করি সবাই বুঝেছো। তো বাড়ির কাজ হিসেবে তোমরা বইয়ের 11-12 এই অঙ্ক দুইটা করবে। অনুশীলনী 3-এর 11 ও 12 নম্বর প্রশ্ন। তো সবাইকে আবারও শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।